সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লহনাগা নাটোর। আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছো। তোমাদের গত সেশনে আমরা তোমাদের অভিজ্ঞতা ছিল কি, ত্রিমাত্রিক বস্তুর গল্প যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার দ্বিতীয় ক্লাস শেষ করেছি। আজ আমাদের এই সেশনের তৃতীয় নম্বর সেশন। তো শুরুতেই আমরা গত সেশনগুলিতে যা শিখেছি তা আমরা আবার একটু জেনে নেব। তাহলে চলো আমরা দেরি না করে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা গত ক্লাসে যে বক্সটি দেখিয়েছিলাম তার আকৃতি কিরূপ ছিল, অর্থাৎ এখানে বক্সটির আকৃতি কিরূপ, বক্সটির আকৃতি কিরূপ। আমি যদি এই বক্সটি বলি, এই বক্সটির আকৃতি কিরূপ? এটি একটি আয়তাকার ঘনবস্তু, তাই না? এর আগের দিন আবার দেখিয়েছিলাম কি, আরেকটি দেখিয়েছিলাম ঘন। তাহলে ঘনাকৃতির এবং আয়তাকার ঘনবস্তু এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা কি করতে পেরেছিলে? নিশ্চয়ই, কারণ ঘনবস্তুর কি আছে, সবগুলি মাত্রাই সমান, আর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাত্রাগুলি ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে আমরা যে বস্তুটি দেখাইছিলাম সেটি হচ্ছে কি ঘনক। আমরা যে বস্তুটি দেখিয়েছিলাম সেটি ছিল ঘনক, এবং তার তল ছিল কয়টি? তার তল ছিল 6টি। ঠিকই বলেছে, তার তল 6টি ছিল। প্রতিটি তলের আকৃতি কেমন ছিল? অবশ্যই প্রতিটি তলের আকৃতি ছিল কি একই রকম না, সেটি কেমন? বর্গাকার, তাই না? প্রতিটি তল ছিল বর্গাকার, এবং তাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি মাত্রাই কিন্তু আমরা পেয়েছিলাম। আমরা তলগুলোকে আলাদা আলাদা ভাবে পরিমাপ করতে পেরেছিলাম, অবশ্যই আমরা পেরেছিলাম, তাই না? এবং তোমাদের কাছে কিন্তু এরূপ বস্তুগুলি কিন্তু ঘনাকৃতির বস্তুকালকে আমরা পেয়েছিলাম না? পেয়েছিলাম, তাই না? নিশ্চয়ই। এবার আজকের সেশনে আমরা তোমাদেরকে একক কাজ হিসাবে কিছু কাজ করতে দেব। সেই কাজটি হচ্ছে তোমাদের কাছে, অর্থাৎ দেখো তোমাদের কাছে কিন্তু অনেক কিছুই রয়েছে। তোমাদের কাছে অনেক কিছু আছে না? তোমাদের কাছে যে যে বস্তুগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের কাছে বই, খাতা, ডায়েরি ইত্যাদি রয়েছে। এই বই, খাতা এবং ডায়েরির যে তলগুলি তোমরা পাবে, এই তলগুলিকে তোমরা কি করবে? আলাদা আলাদা করে পরিমাপ করবে। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাছে থাকা বই, খাতা এবং যে ডায়েরি রয়েছে সেগুলো তোমরা কি করবে? তাদের তলগুলি এবার আলাদা আলাদা করে পরিমাপ করে তোমরা শিক্ষকের কাছে দেখিয়ে নেবে। তাহলে তোমরা শুরু করো তোমাদের একক কাজ। প্রিয় ফ্যাসিলিটরগণ, প্রত্যেক শিক্ষার্থী যেন তার কাছে থাকা বই, খাতা এবং ডায়েরির তলগুলি আলাদা আলাদাভাবে পরিমাপ করে সেই বিষয়টি খেয়াল রাখুন এবং তাদের পরিমাপ করতে সহায়তা প্রদান করুন। প্রয়োজনে দু একজন শিক্ষার্থী দ্বারা তাদের তলগুলি কিভাবে পরিমাপ করলো সেই বিষয়টি ব্যাখ্যা করতে বলুন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইতে দেখো এরকম কিছু চিত্র আছে। এই চিত্রে তোমরা কি কি দেখতে পাচ্ছ? দেখো, একজন কি খাচ্ছে? জুস খাচ্ছে। সে জুসের প্যাকেটটি কি করলো? সে একটি ডাস্টবিনে ফেললো, এবং সেটি আবার দেখো আরেকজন কি করছে? সে ডাস্টবিনে আবার কেউ এনে পলিথিন ব্যাগে করে নিয়ে এসে সে কি করছে? সেও ডাস্টবিনে ফেলছে, তাই না? এবং এই ডাস্টবিনের যে ফেলা ময়লার যে গাড়ি আছে সেগুলো নিয়ে যেয়ে আরেক জায়গায় কি করছে? স্তূপ করে রাখছে। এই যে আমরা অধিক পরিমাণে যে কাগজ, প্লাস্টিক ইত্যাদি ব্যবহার করি,
পলিথিন ব্যবহার করে থাকি, ফলে পরিবেশের কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো? প্রিয় ফ্যাসিলিটেটরগণ, শিক্ষার্থীদের এই ছবি দেখিয়ে তাদের মতামত ব্যাখ্যা করতে বলবেন এবং পরিবেশের উপর কি ক্ষতি হয় সেই বিষয়টি যেন তারা ভালোভাবে বুঝতে পারে সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং পরিবেশের কাগজ অথবা প্লাস্টিক অথবা পলিথিন প্রচুর পরিমাণে যদি ব্যবহার করে তাহলে আমাদের পরিবেশের কি ক্ষতি হবে সেই বিষয়টিও ব্যাখ্যা করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা কিছু বাস্তব যে সমস্যা আছে এই সমস্যাগুলি এবার আমরা সমাধান করার চেষ্টা করি। শুরুতেই দেখো তোমাদের সমস্যা নম্বর 1 দেওয়া আছে, একটি ঘনক আকৃতির বস্তুর ধার 6 সেন্টিমিটার, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত সেশনেই কিন্তু তোমাদেরকে এরকম একটি কাজ করিয়েছিলাম হাতে কলমে। তোমরা মেপেছিলে, আলাদা আলাদা করে পৃষ্ঠগুলির ক্ষেত্রফল বের করেছিলে, তারপর তা যোগ করে কিন্তু তোমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করেছিলে। আজকে দেখো ঠিক ওই রকমই একটি কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে, যে একটি ঘনক আকৃতির বস্তুর ধার দেওয়া আছে 6 সেন্টিমিটার। যেহেতু ধার 6 সেন্টিমিটার দেওয়া থাকলো, এখানে কয়টি ধার দেওয়া আছে বলো তো দেখি? গুড, ঠিকই বলেছ, এখানে ধার, ঘনবস্তুর ধার কয়টি? 3টি। এখানে কিন্তু 3টি ধারই দেওয়া আছে, কিন্তু খালি শুধু 6 লেখা কেন, একবার কেন? কারণ প্রত্যেকটি ধার সমান, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, এই জন্যই তো সেটি কি ঘনক। তার ধার দেওয়া আছে কত? 6। তাহলে আমরা এই ঘনকের এখন কি করব? সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে? তো আমরা দেখো 6টি তল যেহেতু আমার সমান, তাহলে একটি তলের ক্ষেত্রফল আগে আমরা বের করি। তাহলে একটি তলের ক্ষেত্রফল কি? আমরা ঘনকের ক্ষেত্রফল, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কি পেয়েছিলাম? যেহেতু এর দৈর্ঘ্য যা, এর প্রস্থ কিন্তু তাই, সুতরাং এই তলের ক্ষেত্রফল হবে কি বর্গাকার না? তাহলে বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণন বাহু। তাহলে এখানে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, একটি পৃষ্ঠের আমরা কি লিখতে পারি? একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত? একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমরা কি লিখব? আমরা লিখব যেহেতু বাহুর বর্গ, তাই না? তার মানে 6 উপর আমরা কি দিব? এত বর্গ, যেহেতু সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 6 বর্গ অর্থাৎ কত? আমরা লিখতে পারি 36 বর্গ মিটার, ঠিক কিনা? এরকম পৃষ্ঠ কয়টি আছে ঘনকের? 6টি পৃষ্ঠ। তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে বস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, অতএব বস্তুটি কি ঘনক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখতে পারি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আমরা সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু 6টি তল, তাহলে এই 6 দিয়ে আমরা গুণ করব কি? একটি তলের ক্ষেত্রফলকে, তাই না? এইটা আমরা লিখব এত, যেহেতু আমাদের ক্ষেত্রফল, তাহলে বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার গুণ করলাম, গুণ করলে কত হয়? 6 6 36, 6 হাত থাকে 3, 3 6 18 19 20 21 216। আমরা একটু যাচাই করে নিই, তাহলে হচ্ছে কত? আমাদের 36 গুণ 6 216 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর আমাদের কত আসলো? আমাদের আসলো 216 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা তোমাদের এই সমস্যাটির
অর্থাৎ সমস্যা নম্বর 1-এর সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আসো সমস্যা নম্বর 2। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে দেখো দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে যে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটি আয়তাকার ঘনবস্তু, আমাদের এই যে টিস্যু বক্সের মতো, তাই না? ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই জন্য তো এটি কি আয়তাকার ঘনবস্তু। তাহলে আয়তাকার ঘনবস্তুর এরকম কয়টি তল আছে একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যদি প্রথমে এই আয়তাকার ঘনবস্তু চিন্তা করি তাহলে কিন্তু আমরা বিষয়টি বুঝতে পারবো। তাহলে দেখো এটি একটি হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তু। আমরা ধরে নিলাম এটাকে বলছি দৈর্ঘ্য, এটা বলছি প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে লক্ষ্য করো যে আয়তাকার যে ঘনবস্তুটি আছে, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল এরকম পৃষ্ঠ কয়টি আছে, এদিকে একটি আছে, এটা সামনে, পিছনে কিন্তু আরেকটি কি আছে, আরেকটি পৃষ্ঠ আছে, এরা কি একই রকম। তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা বের করি এবং 2 দ্বারা গুণ করি তাহলে এই দুইটি পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক একইভাবে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা একই ক্ষেত্রফল পেয়ে যাব। এই পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলে কিন্তু আমরা নিচের পৃষ্ঠের ক্ষেত্রফলও পেয়ে যাব। অর্থাৎ প্রত্যেকটি পৃষ্ঠে আছে কত, 2টি করে। তার মানে এই 3টা পৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা যে 3টা পৃষ্ঠ দেখতে পাচ্ছি, এই 3টা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে যদি এদের যোগফলকে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা মোট 6টি পৃষ্ঠেরই কি পাবো, ক্ষেত্রফল পাবো, তাই না? যেহেতু সেম আমাদের পৃষ্ঠগুলি 2টা করে একই রকম তল রয়েছে। তাহলে আমরা আমাদের সমাধান শুরু করি। তাহলে আমরা দেখো, আমরা যদি এটাকে পৃষ্ঠ নম্বর 1 বলি, এটা 2, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পৃষ্ঠ। আমরা যদি প্রথম পৃষ্ঠের যদি আমরা ক্ষেত্রফল বের করি, প্রথম তলের ক্ষেত্রফল বলি, প্রথম তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ কত, প্রস্থ কিন্তু 15, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো 15 বর্গ সেন্টিমিটার। এত বর্গ সেন্টিমিটার, আমরা এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটি যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি, আমরা একটু গুণ করি। আমাদের গুণ হলো 25 গুণন হলো 15, আমরা লিখতে পারি 375 বর্গ সেন্টিমিটার। এটি গেল আমাদের প্রথম পৃষ্ঠের। এবার যদি মানে দ্বিতীয় তল, তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রফল আমরা কত পাবো, দ্বিতীয় তলের ক্ষেত্রফল আমরা পাচ্ছি একইভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 20 গুণন 15 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কত, 15 গুণ 30 মানে 300 বর্গ সেন্টিমিটার। এবার আমরা যদি তৃতীয় তল, অর্থাৎ আমরা যদি এবার তৃতীয় তলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে তৃতীয় তলের আমরা ক্ষেত্রফল বলছি। তৃতীয় যে তলটি রয়েছে, তৃতীয় তলের ক্ষেত্রফলটি কত, তাহলে তৃতীয় তল মানে এই যে এই নম্বর তল, তাহলে এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কিন্তু সেম 25 সেন্টিমিটার, এটা কিন্তু 25 এবং এটা কিন্তু 20। তাহলে আমরা এবার পেতে পারি 25 গুণন 20 এত বর্গ সেন্টিমিটার। 25 দ্বিগুণ আমরা লিখতেই পারি 50 আর একটা শূন্য, কারণ 25 দ্বিগুণ 50, 20-এর যে শূন্যটা আছে সেটি দিয়ে দিলাম, আমাদের সংক্ষেপে গুণ আমরা করে ফেললাম। এবার দেখো তাহলে সমগ্র, এখন বলছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা তল কয়টা, আমাদের সবগুলি তলই কিন্তু ডবল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা লিখব সমগ্র তলের ক্ষেত্রফল।
আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি পাচ্ছি? আমরা যেহেতু প্রত্যেকটি তল ডবল ডবল আছে এই জন্য 2 দ্বারা গুণ করে দিব একটি একটি তলের যোগফলকে। 375 যোগ 300 যোগ কত 500 এত বর্গ সেন্টিমিটার। আমরা লিখতে পারি এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যোগফল কত পাইলাম? যোগফল আমরা যদি একটু করি, যোগফল পেলাম 375 এর সাথে আমাদের যোগ হবে 300 যোগ হলো 500। তাহলে আমরা পেয়ে গেলাম 1175 বর্গ সেন্টিমিটার। এবার এটাকে আমরা কি করব? আমরা 2 দিয়ে গুণ হচ্ছে, আমরা 2 দিয়ে গুণ করে দিই। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 2 3 5 0 অর্থাৎ 2350 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা তোমাদের সমস্যা 2 এর যে সমস্যাটি ছিল এটি কিভাবে সমাধান করতে হবে সেটি সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা কিভাবে সমস্যাটি সমাধান করলাম। আমরা কিন্তু প্রথমে কি করেছি, আমরা যেহেতু এটি একটি আয়তাকার বস্তু ছবি এঁকে নিয়েছি এবং দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু আমরা চিহ্নিত করে দিয়েছি এবং আমরা জানি যে 6টা তল, 6টা তলের মধ্যে কিন্তু আয়তাকার বস্তুর 6টি তল যদি দেখো এটা সেম, এই পৃষ্ঠা সেম, এই পৃষ্ঠা সেম। সুতরাং একটা একটা করে তলের ক্ষেত্রফল বের করে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা 6টি তলেরই ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাই প্রথমে একটি একটি তলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলের ক্ষেত্রফল বের করেছি। করে আমরা কি করলাম, আমরা এদের যোগফলকে 2 দ্বারা গুণ করে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার চলো আমরা যাব, আমাদের আরও একটি সমস্যা রয়েছে। সমস্যাটি হচ্ছে বন্ধুর জন্মদিনে একটি উপহার দিতে চাও। বলছে বন্ধুর জন্মদিনে বন্ধুকে তুমি একটি কি করো, উপহার দিতে চাও। সেজন্য একটি উপহার তুমি কিনলে। উপহার কিনে কি করেছ, উপহারটি একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনাকৃতি বাক্সের রাখা আছে। বাক্সটা কেমন, কি আকৃতির? খুব ইম্পর্টেন্ট শব্দ। বাক্সটি কি আকৃতির? বাক্সটি হচ্ছে ঘন আকৃতির। এই শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঘনাকৃতির, কারণ এর উপরে নির্ভর করে কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে। এখন বলা হচ্ছে যে এবার তুমি এর উপর দিকে রঙিন কাগজ দিয়ে তুমি এটাকে মোড়াবে। অর্থাৎ রঙিন কাগজ দিয়ে যদি তুমি, অর্থাৎ র্যাপিং পেপার দিয়ে যদি তুমি একে মোড়াতে চাও, কমপক্ষে কি পরিমাণ রঙিন কাগজ তোমার প্রয়োজন হবে, সবচেয়ে কত কম হলে তুমি সেটি দিয়ে এটি ঢাকতে পারবা। এই র্যাপিং পেপার যেটি, সেটি কতখানি লাগবে সবচেয়ে কম, সেটি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আমরা এবার সেটি বের করার চেষ্টা করি। তো যেহেতু বর্গাকার, তাহলে পৃষ্ঠগুলি ঢাকবো, তার মানে কি এর পৃষ্ঠের ক্ষেত্রফল যা, আমার র্যাপিং কাগজের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে ঘনর ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কি শিখেছিলাম? প্রত্যেকটা পৃষ্ঠের আমরা কি বের করেছিলাম? প্রত্যেক পৃষ্ঠের আমরা কিন্তু ক্ষেত্রফল বের করেছিলাম। একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে একে 6 দ্বারা গুণ করলেই 6টা পৃষ্ঠ, যেহেতু 6টা পৃষ্ঠই সমান বর্গাকার, তাহলে একটা বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারলেই কিন্তু আমরা সমগ্র পৃষ্ঠের বর্গাকার, মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা প্রথমে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি। আমার দেওয়া আছে, এর ধার দেওয়া আছে কত, ধার দেওয়া আছে কত, দেওয়া আছে কত সেন্টিমিটার দৈর্ঘ্যের, বলা হচ্ছে 12 সেন্টিমিটার। ঘনকের দৈর্ঘ্য হলো 12, তাহলে এদিকে 12 হলে এদিকেও 12, এদিকেও 12, এদিকেও 12। তাহলে এটি কি, পৃষ্ঠটা বর্গাকার, তাহলে বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? তাহলে বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা লিখব ঘনকের বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ঘনকের বর্গাকার পৃষ্ঠের ক্ষেত্রফল, বর্গাকার তলের, তলই নেই আমরা, তলের আমরা লিখলাম তলের ক্ষেত্রফল। বর্গাকার তলের ক্ষেত্রফল কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি বর্গাকার তলের ক্ষেত্রফল সমান কি, অর্থাৎ বাহু স্কয়ার। আমরা শিখেছিলাম না দৈর্ঘ্য স্কয়ার, তাহলে বাহু স্কয়ার
তার মানে 12 বর্গ, এত বর্গ আমরা লিখতে পারি এত বর্গ সেন্টিমিটার। তাহলে এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম কত? 144 বর্গ সেন্টিমিটার। এখন আমরা তো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, এরকম আমাদের পৃষ্ঠ কয়টা? 6টা। তাহলে এবার র্যাপিং কাগজের মানে কমপক্ষে কি র্যাপিং কাগজ প্রয়োজন কত বর্গমিটার? তাহলে র্যাপিং কাগজ প্রয়োজন, তাই না? তাহলে আমরা লিখব র্যাপিং পেপার, পেপারের প্রয়োজন। র্যাপিং পেপারের প্রয়োজন। তাহলে এটা তো একটা তলের, এরকম 6টা তল, তাহলে 6 গুণন হলো 144 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে গুণফল কত হচ্ছে? আমরা গুণ করলে পাচ্ছি 6 গুণন 144, তাই না? আমরা লিখতে পারি 800 কত? 864 বর্গ সেন্টিমিটার। তার মানে 864 বর্গ সেন্টিমিটার যদি আমরা র্যাপিং পেপার নিয়ে আসি তাহলেই কিন্তু আমরা এই সবচেয়ে ছোট এই পেপারটি হলে আমরা এই যে আমাদের যে কাজটি দেওয়া আছে সেটি করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য রয়েছে আরও একটি, দেখো তোমাদের সমস্যা রয়েছে, সেটি বলা হচ্ছে যে সমস্যা 4, নিচের ছবির গিফট বক্সটির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। বক্সটিকে রঙিন বা সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ র্যাপিং কাগজ লাগবে? এবার দেখো আগেরটা ছিল বর্গাকার, এবার হচ্ছে কি? এবার হচ্ছে আয়তাকার। তাহলে সে একইভাবে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে যদি আমরা বের করি তাহলে তো আমরা পেয়ে যাব। তাহলে আমাদের তল কয়টা হলো? এখানে দেখো 1 1 2 3টা তল দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি এটাকে 1 বলি, এটা 2, এটা হচ্ছে আমাদের 3 নম্বর তল। এই 3টা তল বের করে আমরা 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাব। তাহলে আমরা প্রথম তলের ক্ষেত্রফল যদি বলি, দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? আমরা ধরে নিলাম এটা 24। প্রস্থ আমরা যদি এটাকে প্রস্থ ধরি, প্রস্থ হলো 12 আর উচ্চতা হলো আমাদের 8। আমরা যদি হিসাব করি তাহলে প্রথম তলের ক্ষেত্রফল, তাহলে 3টি তলের ক্ষেত্রফল আমরা একবারে যদি লিখি তাও লিখতে পারি 3টি তলের মোট ক্ষেত্রফল বা প্রথম তলের ক্ষেত্রফল। আমরা প্রথমে লিখি প্রথম তলের ক্ষেত্রফল, সেই আগের অঙ্কটির মতোই কিন্তু, হ্যাঁ সেম অঙ্ক। তাহলে এখানে কত? 8 গুণন 12, 8 12 আমরা লিখতে পারি 96 বর্গ সেন্টিমিটার। এরপরে দেখো আমাদের দ্বিতীয় যে তল, দ্বিতীয় তলের ক্ষেত্রফল আমরা পাবো তাহলে কত? 2 নম্বর তলে এদিকে হলো এটা গেল, আচ্ছা দ্বিতীয় তলে এখানে 12, এদিকে হলো 24। তাহলে 12 গুণন হলো 24, 12কে 24 দিয়ে গুণ করো, দেখো কত হয়। যদি 12কে তোমরা 24 দিয়ে গুণ করো তাহলে হবে 288 এত বর্গ সেন্টিমিটার। এবার তৃতীয় তলের ক্ষেত্রফল, তাহলে তৃতীয় তলের কি আছে? তৃতীয় যে তল আছে এটির 8, এদিকে 8, এদিকে হলো 24, তাহলে 8 গুণন হচ্ছে 24। আমরা যদি এবার এটা করি 24 গুণন 8 যদি দেই তাহলে হবে 192 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার আমাদের যে র্যাপিং কাগজ লাগবে, অর্থাৎ রঙিন বা সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ? তাহলে কাগজ লাগবে আমাদের কতখানি? অতএব কাগজ লাগবে আমাদের, তাহলে 2 যেহেতু ডবল 96
যোগ 288 যোগ 192 এত বর্গ সেন্টিমিটার। আমরা যদি 2 গুণন এবার যদি আমরা এগুলোকে যোগ করে দিই 192 যোগ 288 যোগ 96 তাহলে হচ্ছে 576 বর্গ সেন্টিমিটার। এবার যদি এটাকে 2 দিয়ে গুণ করি, আমরা গুণ দিব 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 1152 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের র্যাপিং করতে কাগজ লাগবে কত, 1152 সেন্টিমিটার। আমি কিন্তু খুব সংক্ষেপে তোমাদেরকে করার জন্য চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী সেশনে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আজকের মতো বিদায় চাইছি। সবাইকে ধন্যবাদ।